নম সংস্কৃতায় সর্বেভ্য নমো নমঃ। আপনাদের সকলকে সংস্কৃত ভাষা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠ্যের বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিধির প্রথম ভাগের দ্বিতীয় অধ্যায় বিশেষ্য পদানি। প্রথমে আমাদের জানতে হবে যে বিশেষ্য পদটা কী। বিশেষ্য পদ হলো যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেগুলিকে আমরা বিশেষ্য পদ বলে থাকি। বিশেষ্য পদের দ্বারা অর্থাৎ কোনো কিছুর নাম বোঝাবে, যে কোনো নাম হতে পারে, যেমন রাম হতে পারে, রহিম হতে পারে, রমেশ হতে পারে, এভরিথিং, যে কোনো নাম, সেগুলি হচ্ছে আমাদের বিশেষ্য পদ। এই বিশেষ্য পদগুলিকে বিভিন্ন লিঙ্গ এবং বচনে বিভক্ত করা হয়েছে। লিঙ্গ সাধারণত তিন প্রকারের হয়ে থাকে: পুল্লিং শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ আর হচ্ছে কিবলিং শব্দ। সেগুলি আমরা ধীরে ধীরে জানব। এছাড়াও বচন আমরা তিনটি পাবো: একবচন, দ্বিবচন আর হচ্ছে বহুবচন। এখন তাহলে আমরা প্রথমে পড়ছি পুল্লিং শব্দের একবচনের রূপ। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি পুল্লিং শব্দের একবচনে আমরা কী কী রূপগুলি পেয়ে থাকি। প্রথমেই আমরা পাচ্ছি নরহ, সর্পঃ, মুনিঃ, মৃগঃ, ভুজগঃ, করঃ, হরিঃ, খগঃ, অগ্নিঃ, গজঃ, বায়ু, রবিঃ, পতিঃ, বকঃ। এই শব্দগুলি আমরা পেলাম পুল্লিং শব্দের অক্রান্ত এবং একবচনের রূপ। এছাড়া আমরা বেশ কয়েকটি একবচনের শব্দের রূপ আবার দেখতে পাচ্ছি। সেগুলি হচ্ছে রবিঃ, বিহগঃ, বালকঃ, ভূপতিঃ, মানবঃ, বায়সঃ, অনলঃ, অমরঃ, অনিলঃ, জনকঃ, রজকঃ, অতিথিঃ। তো এইভাবে আমি যেভাবে পড়লাম সেভাবে তোমরা পড়ে যাবে, তাহলে তোমাদের মনে থাকবে এবং সঠিক উচ্চারণ তোমরা শিখতে পারবে। তারপরে আমরা দেখে নেব দ্বিবচনের বেশ কয়েকটি রূপ। দ্বিবচনের প্রথমে যে রূপগুলি আমরা পেয়ে থাকি সেগুলি হচ্ছে নরৌ, গজৌ, দেবৌ, ইক্ষু, গিরি, ময়ূরৌ, সর্পৌ, বৃষৌ, অশ্বৌ, মণি। অর্থাৎ এই যে শব্দগুলি, এগুলিকে সবসময় দ্বিতীয় অর্থাৎ দুটি সংখ্যা বোঝাবে। প্রথম আমরা বললাম একবচন, একবচনে সর্বদা একটি মাত্র সংখ্যা বোঝাবে এবং দ্বিবচনে সর্বদাই দুটি করে সংখ্যা বোঝাবে। এছাড়া দ্বিবচনে কিছু রূপ আমরা আবার পেয়ে যাই। সেগুলি হচ্ছে বালকৌ, পিতরৌ, ভূপতি, গাবৌ, ছাত্রৌ, বৃহগৌ, মার্জরৌ, তস্করৌ, কপি, তরুঃ। এই রূপগুলি সর্বদা দ্বিবচনে প্রয়োগ হয়। এছাড়া আমরা পুল্লিঙ্গ শব্দের বহুবচনের কয়েকটি রূপ আমরা এরপর দেখব। বহুবচন কি? বহুবচন হলো যার দ্বারা বা যে পদের দ্বারা দুই বা তার অধিক যে সংখ্যা বোঝাবে সেগুলি বলবো বহুবচন। দুইয়ের অধিক বোঝাবে, যেমন দেবাহা। এখানে যে রূপটি আছে দেবাহা, এই দেবা শব্দের দ্বারা শুধু একজন দেবকে বোঝাচ্ছে না, এখানে দুজন দেবকে বোঝাচ্ছে না, এখানে দেবতাদেরকে বোঝাচ্ছে, এই জন্য দেবাহা। তারপরে নরাহা, অর্থাৎ একজন মানুষকে বোঝাচ্ছে না আবার দুজন মানুষকে বোঝা যাচ্ছে না, এখানে নরাহা মানে মানুষেরা। তারপরে ধ্রুমা, অশ্বা, সর্পা, ছাত্রা, গজা। অর্থাৎ এখানে যে সবগুলি রূপ রয়েছে এই রূপগুলির মানে শুধু একজন বা দুজনকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে তার অধিককে। এছাড়া আমরা আরও পেয়ে থাকি বৃক্ষা, সাধবः, কেশः, পাদপা, মুনয়ः, পর্বতः, পতয়ঃ, গাবः, ভ্রাতরः, দাতরः, মৃগা, তাপসः, তরব, সখায়। এই যে রূপগুলি আমরা পেলাম এই সবগুলি হচ্ছে অক্রান্ত পুল্লিং শব্দের বহুবচন রূপ। এছাড়া আমরা বেশ কয়েকটি রূপ আমরা পেয়ে থাকি। সেগুলি হচ্ছে একবচন, দ্বিবচন এবং বহুবচনের ছাত্রঃ, ছাত্রৌ,
ছাত্রাহা। এখানে ছাত্র মানে একজন ছাত্র, ছাত্র মানে দুইজন ছাত্র, আর ছাত্রাহা মানে ছাত্রেরা। অর্থাৎ এখানে একজন বা দুজনকে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে দুইয়ের অধিক, সেজন্য ছাত্রাহা। একই রকমভাবে ভ্রাতা ভ্রাতরৌ ভ্রাতরাহ, পিতা পিতরৌ পিতরः, আচার্য আচার্যৌ আচার্যা, मूषिकः मूषिकौ मूषिका, ধেনু ধেনো ধেনবः। অর্থাৎ এখানে ধেনব বলতে একজন ধেনুকে বোঝাচ্ছে না, এখানে দুজনকে বোঝাচ্ছে না, এবং দুইয়ের অধিক, তিন বা চার, তারও অধিক সংখ্যাকে ধেনবः শব্দের দ্বারা ইন্ডিকেট করছে। এছাড়া আমরা পাবো স্ত্রীলিঙ্গ শব্দ। স্ত্রীলিঙ্গ শব্দের একবচনে যে রূপগুলি আমরা পেয়ে থাকি সেগুলি দেখে নিচ্ছি। তো একবচনের আমরা যে রূপগুলি আমরা প্রধানত পেয়ে থাকি সেগুলি হচ্ছে লতা, মালা, কন্যা, নিশা, শিলা, দয়া, নারী। এই শব্দগুলি আমরা পেয়ে থাকলাম। এগুলি কি? এগুলি হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ এবং একবচনের রূপ। এছাড়া স্ত্রীলিঙ্গ শব্দের একবচনে যে রূপগুলি আছে নদী, দুহিতা, বালা, লেখনী, কামিনী, বুদ্ধি, অটবী। এই শব্দগুলি সর্বদা স্ত্রীলিঙ্গ শব্দ এবং একবচনে প্রয়োগ হয়। এছাড়া পর আমরা দেখব দ্বিবচনে কী আমরা পেয়ে থাকি। তো সকলে আমরা দ্বিবচনে যে রূপগুলি পেয়ে থাকি সেগুলি পড়ে নিচ্ছি। বালিকে, বেদ, ধেনু, লতে, দেবতে, জনন্য, পূজে, মাতরৌ, পাদুকে, মহিলে, দুহিতরৌ, নৌকে। এই শব্দগুলি আমরা সর্বদাই স্ত্রীলিঙ্গ শব্দের দ্বিবচনে পেয়ে থাকি। তারপর আমরা নেক্সট দেখে নিচ্ছি বহুবচন। স্ত্রীলিঙ্গ শব্দের বহুবচনে আমরা কী কী পেয়ে থাকি। নদ্য, তারকা, মহিলা, দেবতা, লতা। তারপর আমরা পাব জনন্য, মাতরঃ, বালিকা, ভগিন্যা, লেখন্যা। এই শব্দগুলি সর্বদা স্ত্রীলিঙ্গ শব্দের দ্বিবচনে প্রযুক্ত হবে, বহুবচনে প্রযুক্ত হবে। এরপর আমরা পাব কিবলিঙ্গ শব্দ, বিশেষ্য পদ। কিবলিঙ্গ শব্দের বিশেষ্য পদগুলি যে রয়েছে তার একবচনে আমরা যে রূপগুলি পেয়ে থাকি সেগুলি আমরা এবার দেখে নিচ্ছি। তো একবারই আমরা দেখে নেব। ফলম, মিত্রম, গৃহম, কমলম, কুসুমম, বাড়ি, অম্রম, বস্ত্রম, জলম, পত্রম, নেত্রম। নেক্সট আমরা পেয়ে থাকি ছাত্রম, বনম, গগনম, পুস্তকম, দানম। এই শব্দগুলি সর্বদা কিবলিঙ্গ শব্দ এবং একবচনে প্রয়োগ হবে। এছাড়া দ্বিবচনের রূপগুলি আমরা পেয়ে থাকি। দ্বিবচনে যে রূপগুলি সেগুলি হলো ফলে, বচনে, নেত্রে, গৃহে, মিত্রে, আম্রে, কমলে, অনেনে, পুস্তকে, পুষ্পে, অক্ষিণী, জলে। এই যে রূপগুলি রয়েছে সেগুলি সর্বদা দুটি করে বস্তুকে ইন্ডিকেট করছে, অর্থাৎ দুটি করে বস্তুকে বোঝাচ্ছে। এছাড়া কিবলিঙ্গ শব্দের বহুবচনে যে রূপগুলি পেয়ে থাকি সেগুলি জেনে নিচ্ছি। পদ্মানি, তৃণানি, গৃহাণি, মিত্রাণি, পুষ্পাণি, পত্রাণি, নেত্রাণি, বসানি, আম্রাণি, পুস্তকানি, তারকানি, বনানি, গৃহাণি, ফলানি। অর্থাৎ এখানে যে পদগুলি আমরা এখনই পড়লাম সেগুলি 3 বা তার বেশি সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য এগুলি হচ্ছে বহুবচনে প্রযুক্ত হয়, অর্থাৎ এগুলি হচ্ছে বহুবচনের রূপ। এখন আমাদের জানতে হবে যে পদগুলি সেগুলি হচ্ছে বিশেষ্য পদ কাকে বলে। একটু আগে তোমাদের প্রথমে বলেছিলাম যে পদের দ্বারা কোনো কিছুর নাম নির্দেশিত হয় সেই পদকে বিশেষ্য পদ বলে। যেমন রাম, নেত্রম,
গ্রন্থ বনম ইত্যাদি। এবার লিঙ্গ কাকে বলে? যে পদের দ্বারা বা চিহ্নের দ্বারা পুরুষত্ব, স্ত্রীত্ব বা ক্রীবত্ব বোঝানো হয় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ সংস্কৃত ভাষায় 3 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লীবলিঙ্গ শব্দ। পুংলিঙ্গ শব্দ কি বা কাকে বলে? যে শব্দের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে পুংলিঙ্গ শব্দ বলে, যেমন বালক, নরক, ছাত্র ইত্যাদি। আচ্ছা, তারপর আমরা জেনে নিচ্ছি স্ত্রীলিঙ্গ শব্দ কাকে বলে। যে শব্দের দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ শব্দ বলে, যেমন বালিকা, মাতা, ছাত্রী, নদী ইত্যাদি। ক্লীবলিঙ্গ শব্দ গেলে যে শব্দের দ্বারা স্ত্রী বা পুরুষ কাউকে বোঝায় না তাকে ক্লীবলিঙ্গ শব্দ বলে, যেমন ফলম, পুস্তকম, গৃহম ইত্যাদি। সংস্কৃত ভাষায় সবসময় শব্দের যে অর্থ সে দেখে কোনোদিনও লিঙ্গ নির্ধারিত হয় না। তার একটি উদাহরণ আমরা জেনে নিচ্ছি। যেমন দ্বার শব্দটি পুংলিঙ্গ শব্দ, কিন্তু এর মানে স্ত্রী জাতিকে বোঝায়। আবার ভার্যা শব্দটি স্ত্রীলিঙ্গ শব্দ, এর মানে স্ত্রীকে বোঝায়। আবার কলত্র শব্দটি ক্লীবলিঙ্গ শব্দ, কিন্তু এর মানে স্ত্রীকে বোঝায়। অর্থাৎ 3টি শব্দের দ্বারাই স্ত্রীকে বোঝাচ্ছে, কিন্তু শব্দ 3টির রূপ আলাদা আলাদা এবং আলাদা আলাদা লিঙ্গ হচ্ছে। যেমন দ্বার শব্দটি পুংলিঙ্গ শব্দ, ভার্যা শব্দটি স্ত্রীলিঙ্গ শব্দ আর কলত্র শব্দটি ক্লীবলিঙ্গ শব্দ, কিন্তু 3টি শব্দের অর্থ এক। তারপর আমরা জেনে নিচ্ছি যার দ্বারা কোনো সংখ্যা বোঝায় তাকে বচন বলে। বচন 3 প্রকার: একবচন, দ্বিবচন এবং বহুবচন। একটি বোঝালে একবচন হয়, দুটি বোঝালে দ্বিবচন এবং 2-এর অধিক বোঝালে বহুবচন রূপ হয়। যেমন উদাহরণে দিয়েছে এখানে, ছবিটিতে ভালো করে তোমরা লক্ষ্য করো। যখন একটি মাত্র সংখ্যা বা একজন বালক রয়েছে এখানে, তার জন্য এখানে একবচন। যখন 2টি সংখ্যা অর্থাৎ 2টি বালক, সেখানে দ্বিবচন। এবং 2-এর অধিক যখন, অর্থাৎ 3 জন, 4 জন, 5 জন, এভরিথিং যত বেশি হবে সেখানে কি বহুবচন রূপ আমরা ব্যবহার করব। তো তোমাদের আজকে পাঠ্যে এটুকুই ছিল। তোমরা তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইয়ের এই সিলেবাসটা তোমরা কভার করে নেবে। যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে যাবে, আমি তোমাদেরকে পরবর্তীতে করিয়ে দেব। আচ্ছা, তাহলে আমরা এই যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা এবার জেনে নিচ্ছি। আচ্ছা, লিঙ্গ প্রধানত কয় ভাগে বিভক্ত এবং কি কি, এই যে প্রশ্নটি এটি আমাদের এখন জানতে হবে। তো লিঙ্গ প্রধানত কয় ভাগে বিভক্ত? লিঙ্গ প্রধানত 3টি ভাগে বিভক্ত। কি কি লিঙ্গ 3টি ভাগে বিভক্ত? সেই লিঙ্গ 3টি হলো পুংলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ আর ক্লীবলিঙ্গ শব্দ। তারপরে পুংলিঙ্গ শব্দ কাকে বলে? 2টি করে উদাহরণ দাও। পুংলিঙ্গ শব্দ কাকে বলে একটু আগে আমরা পড়লাম। কি বললাম? যে শব্দের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে পুংলিঙ্গ শব্দ বলে, যেমন বালক, ছাত্র, রাম, এগুলোকে বোঝায়। তারপরে আমরা কি বলবো যে স্ত্রীলিঙ্গ শব্দ কাকে বলে, এবং 2টি করে উদাহরণ দাও। সেম একটু আগে আমরা পড়লাম, যে শব্দের দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ শব্দ বলে, তাই না? তাহলে একবারে তোমরা লিখে নেবে, ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। তো স্ত্রীলিঙ্গ শব্দের উদাহরণ মাতা, বালিকা ইত্যাদি। ক্লীবলিঙ্গ শব্দ কাকে বলে? উদাহরণ দাও। সোজা একই রকম, যে শব্দের দ্বারা পুরুষ জাতিও বোঝাবে না, আবার স্ত্রী জাতিকেও বোঝাবে না, তাহলে সেগুলিকে আমরা কি বলবো? ক্লীবলিঙ্গ শব্দ বলবো। উদাহরণে কি দিচ্ছি? উদাহরণ দাও ফলম, পুস্তকম, গৃহম, তাই না? এগুলো তো কোনোদিনও পুরুষ জাতিকে বোঝায় না, কোনোদিনও স্ত্রী জাতিকে বোঝায়। বচন কাকে বলে? একই রকমভাবে এখনই পড়লাম। বচন কাকে বলে? সেটা যার দ্বারা কোনো সংখ্যা বোঝায় তাকে বচন বলে। সংস্কৃত ভাষায় বচন 3টি, সেটা একবচন, দ্বিবচন এবং বহুবচন। তারপরে আমরা জেনে নিচ্ছি বোধমূলক প্রশ্ন। বোধমূলক প্রশ্নে প্রদত্ত সংস্কৃত শব্দগুলির পাশে বাংলা অর্থ লেখো। অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর আমাদের বাংলা অর্থ লিখতে হবে। তাহলে তোমরা খাতা রেডি করো, এখন আমরা এগুলোর বাংলা অর্থ লিখে নিচ্ছি।
প্রথমে গজহ, গজহ শব্দটি রয়েছে। গজ মানে কি? গজ মানে হচ্ছে হাতি। অজাহা, অজা মানে কি? অজা মানে হচ্ছে ছাগল। তো অজাহা এখানে হচ্ছে বহু বচন রূপ, এই জন্য এর অর্থ হবে ছাগলগুলি। নিশা, নিশা হচ্ছে কাকে বোঝাচ্ছে? রাত্রিকে বোঝাচ্ছে, অর্থাৎ এটি একবচন, অর্থাৎ এটি হচ্ছে নিশা অর্থাৎ রাত্রি। পাদপহা, পাদপহা হচ্ছে বৃক্ষকে বোঝায়, একবচন, একটি বৃক্ষ। গাবহা, গাবহা বলতে হচ্ছে গরুগুলি। লেখনী, কলম। অগ্নি, আগুন। তাপসা, তপস্বী বা তপস্যাগণ। পাদুকে, খরম বা খড় দুটি। নগ মানে হচ্ছে একটি পাহাড়। মাতরু, দুজন মাতা। নজ্জা মানে হচ্ছে নারীগণ। জনক, পিতা। পর্বত, একটি পর্বত। কমল, একটি পদ্ম। নদ্য, দুটি নদী। তো তোমাদের এই সংস্কৃত শব্দগুলির বাংলা অর্থ তোমরা লিখে নেবে খাতায়, লিখে দিলাম। এরপর আমরা পড়ব কি? পার্থক্য নিরূপণ করো। অর্থাৎ যে শব্দগুলো রয়েছে, যেমন কি রয়েছে প্রথমে বালা আর বালাহা, এই যে শব্দ দুটো রয়েছে, এই শব্দ দুটোর কী হচ্ছে? অর্থ নিরূপণ করতে হবে। তাহলে আমরা শুরু করি, খাতা তোমরা লেখা শুরু করো। প্রথমে আছে কি? বালা। তো এই বালা মানে একজন বালিকা, এটি হচ্ছে একবচনে রয়েছে। আর বালাহা এটি কি? বহুবচনে রয়েছে, অর্থাৎ বালিকাগুলি। তারপরে লতা, একবচনে একটি লতা। লতাহা বহুবচনে, তাহলে কী হবে? লতাগুলি। ঠিক একই রকমভাবে তরু মানে একটি গাছ। তরবহা মানে গাছগুলি। ফলে মানে কি? ফলে মানে হচ্ছে দুটি ফল। ফলানি মানে ফলগুলি। গিরি একটি পাহাড়। গিরিবাহা হচ্ছে পাহাড়গুলি বা অনেকগুলি পাহাড়। পরে প্রশ্নে কি বলেছে যে অকারান্ত স্ত্রীলিঙ্গ দুটি একবচনের বিশেষ্য পদের নাম লেখো। অকারান্ত স্ত্রীলিঙ্গের যে দুটি একবচনের বিশেষ্য পদের নাম, উদাহরণ দিচ্ছি। বালিকা, একটি বালিকা। লতা, একটি লতা। নেক্সট, দক্ষতামূলক প্রশ্ন রয়েছে। তো 5টি করে 9 নম্বরের প্রশ্ন হচ্ছে 5টি করে পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং কিবলিঙ্গ শব্দ লেখো। একই রকমভাবে যেটা পড়লাম আমরা সেগুলো থেকেই লিখে নেবে, বা আমি বলে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি লিখে নাও। পুল্লিঙ্গ শব্দ 5টি: দেব, অগ্নিহি, বায়ু, পতিহি, জনক ইত্যাদি। স্ত্রীলিঙ্গ শব্দ 5টি: মাতা, মালা, নারী, কন্যা, দুহিতা, স্ত্রী ইত্যাদি। কিবলিঙ্গ শব্দ কীরকম? ফলং, বাড়ি, পক্ষী, পুষ্প, বস্ত্র, তাই না? তাড়াতাড়ি লিখে নাও। নেক্সট 10 নম্বর কি বলেছে? 10 নম্বর বলেছে যে পাঠ্যপুস্তক থেকে প্রতিশব্দ লেখো, অর্থাৎ যে শব্দটি থাকবে তার প্রতিশব্দ লিখতে হবে। অর্থাৎ দুটি শব্দের মানেই একটা কি বোঝাবে, যেমন খেচরা, খগ, তাই না? ঠিক একই রকমভাবে আমরা পরের শব্দগুলিকে জেনে নিচ্ছি। প্রথমে কি আছে? নাগা, তাহলে এটা কী হবে? সর্পা। তারপরে কি আছে? বালে, এটা কী হবে? দুহিতে। শৈল, সেটা কী হবে? শিলা। তটিনী, নদী। বন্ধুহু, মিত্র। নয়নে, নেত্রে, তাই না? তাহলে তোমাদের আর একটা দিচ্ছি, এটা তোমরা নিজেরাই করে নেবে, কমেন্ট বক্সে লিখে রাখবে। কোনটা? গজটা। গজর প্রতিশব্দ কী হবে? তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে দেবে। তারপরে আমরা পরে যাচ্ছি। পরে প্রশ্ন বলছে প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্নে 11 নম্বরে বলেছে সংস্কৃত অনুবাদ করো। অর্থাৎ এই যে শব্দগুলি রয়েছে, এই শব্দগুলিকে সংস্কৃতে আমরা কি বলবো? একদম সোজা। তাহলে একই রকমভাবে বলছি, দেখ, একটি ফল। একটি ফল একবচন রয়েছে,
তাহলে আমরা ফল শব্দরূপের একবচনে কী লিখব? ফলম। হয়ে গেল। বালিকাগুলি, তাহলে আমরা কী লিখব? বালিকাহা। একটি কলম, কী হবে? লেখনী। আমগুলি, সেটা কী হবে? আমরানি। দুটি লতা, তাহলে লতে। মুনিরা, কী হবে? মুনয়ঃ। পর্বতগুলি, সেটা কী হবে? সেটা তোমরা নিজেরাই কমেন্ট বক্সে লিখে দেবে। এই যে পর্বতগুলি, এটা তোমাদের দেওয়া থাকলো, তোমরা এটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। পরে প্রশ্ন, লিঙ্গান্তর করো, অর্থাৎ পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ থেকে কিবলিঙ্গে এগুলোকে পরিবর্তন করতে হবে। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি বালকা। বালকা এটা হচ্ছে পুলিঙ্গ শব্দ, এটাকে স্ত্রীলিঙ্গ করতে হবে কি? বালিকাহা। অজা, এটাকে আমরা বলে কী পাবো? অজ। নারী, নর। সহোদরা, সহোদর। জননী, জনকঃ। শিক্ষিকা, শিক্ষকঃ। তাই না? তাহলে আমরা লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন করলাম। এবং শেষ তোমাদের যা পাঠ্যে রয়েছে তা হলো ক্রম অনুযায়ী অন্য দুটি বচন লেখো। অর্থাৎ এইরকম থাকবে, যেমন নর রয়েছে, নরৌ। একই রকম খগৌ থেকে কি হতে পারে, পুস্তকানি থেকে কি হতে পারে, সেগুলো আমরা এবার দেখে নেব। তো প্রথমে কি রয়েছে? খগৌ রয়েছে, তাই না? খগৌটাকে কী বলবো? খগৌ আর খগা। তারপর পুস্তকানি রয়েছে, তাহলে কী হবে? সামনে পুস্তকে বা তা পুস্তকম এরকম হবে। কবি রয়েছে, তাহলে হচ্ছে কবি একবচনে রয়েছে, দ্বিবচনে কী হবে? কবি। বহুবচনে কবয়ঃ। মুনি, মুনির মাঝখানে প্রথমে একবচন রয়েছে, দ্বিবচনে মুনি আর বহুবচনে মুনয়ঃ। নিপা, নিপা বহুবচনে রয়েছে, এটা প্রথমে একবচনে নিপঃ এবং দ্বিবচনে নিপৌ। তাহলে তোমাদের সিলেবাস আজকে এইটুকুই। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করব। নমস্কার।